চুলের মুঠি শক্ত করে ধরে আকাশ আমার ঠোঁট কামড়ে ধরে। দুহাতে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু এক হাতে সে আমার কোমরে ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে, তবুও আকাশ ছাড়ছে না। একটু পরে ছেড়ে দিয়ে এক হাতে আমার গালে চেপে ধরে বলে, আকাশ চৌধুরী চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝাটকায় আমাকে সরিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে যায়। একদিকে এত জোরে গালে চেপে ধরায় আমার গাল ব্যথা করছে, অন্যদিকে ঠোঁটে জ্বালা করছে, মনে হয় কেটেই গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আমার জীবনে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তবে এই দিন আসতো না। এসব ভেবে চোখের জলে নিজেকে ভাসাচ্ছি। ফোনে কথা বলতে বলতে আকাশ ঘরে প্রবেশ করে। ফোনটা রেখে বলল, এসব ন্যাকামি এখানে চলবে না। তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, তার মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যিই বড় ভুল করেছি আমি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই। নদী ভাঙ্গনে বাড়িঘর, জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটা বাসায় উঠেছিলাম। সবে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা মাথার উপর বটের ছায়া। বাবা মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে খেলতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতেন না। কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? এটা করতে তুমিই আমায় বাধ্য করেছ মিতু। ভালোবাসা জিনিসটা নিয়ে খেলতে নেই। যতটা পোড়াবে ততটাই পুড়বে। অন্তত আমার বিষয়ে আমি বলতে পারি, ভালো যখন বেশিই ফেলেছি, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমি আমার করেই ছাড়ব। এই যে অসংখ্যবার তোমার ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ করালাম, কারণ কি জানো? অন্য কাউকে নিয়ে অমন কিছু ভাবতে গেলেও যেন এই স্পর্শ আমার কথা তোমায় মনে করিয়ে দেয়। মিতুর চোখ মুখ রাগে ভয়ে লাল হয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি আয়ানকে গিলে খাবে। নিজেকে নিয়ন্ত্রণ করে মিতু বলল, জোর করে চুমু খেয়ে নিজেকে বাহাদুর প্রমাণ করলেন। এভাবে কারো মন পাওয়া যায় না। আয়ান মিতুর চোখে চোখ রেখে বলল, মিতু, যখন একটা মানুষ কারো প্রেমে পড়ে, তখন প্রেমকে ঘিরে অনেকগুলো স্বপ্ন মিলে একটা প্রেমের পৃথিবী তৈরি হয়। সেই স্বপ্নগুলোর কিছু থাকে স্পর্শের, কিছু মেলামেশার, কিন্তু একথা কেউ প্রকাশ করে না, লজ্জায় হয়তো। কিন্তু প্রত্যেকেই রোজ তার প্রেমিক অথবা প্রেমিকার ঠোঁটে 1000টা চুমু খায় মনে মনে। আদরে আদরে মাথিয়ে তোলে কল্পনায়। শুধুমাত্র মোবাইল যদি নিজে সাক্ষী দিতে পারত, তবে লক্ষ কোটি চুমুর কথা প্রকাশিত হতো সেই কবেই। ফোনে ফোনে হয়ে যাওয়া কত বাসর ঘরের গল্প পত্রিকায় প্রকাশিত হতো। ভাগ্য ভালো যে মোবাইল আমাদের কথোপকথন আদান প্রদান করতে পারলেও নিজে কিছু বলতে পারে না। আমার কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। মিতু চুপচাপ আয়নের কথা শুনছে নির্বে, আর ফর্সা গালের আগ জমে লাল হয়ে আছে তার। এক টানে মিতুকে বুকে এনে শক্ত করে চেপে ধরে বলল, এই যে যৌবন, এই যে তোমার সমুন্নত বক্ষ যুগল স্পর্শ করেছে আমার বুক, আমি এসব নিয়ে ভাবছি না, ভাবছি আমার ভালোবাসার মানুষটা আমার বুকেই আছে, এটাই প্রকৃত সুখ। আয়ানের বুকে মিতুর বুক লেগে আছে। মিতুর হৃৎস্পন্দন আয়ান স্পষ্ট অনুভব করছে। মিতুর হৃৎস্পন্দনের হার স্বাভাবিক এর চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। আয়ান মিতুর পিঠে হাত বুলিয়ে বলল, এই যে নবযৌবনা শরীরটা তোমার, এই মুহূর্তে আমি যদি চাই, তোমার মন না করলেও তোমার শরীর ফেরাতে পারবে না জানো। কিন্তু শরীরের প্রতি এই টান হয় কিছু সময়ের মাত্র, উত্তেজনা শেষে এটাও শেষ। কিন্তু মনের ভালোবাসা আজীবন একই রকম থাকে, কমে না বরং বাড়ে দিনে দিনে। সুঠাম সুন্দর দেহের অহংকারে সত্যিকারের ভালোবাসা দূরে ঠেলে দিও না কখনো, পরে পস্তাবে। যে তোমার শরীরের লোভে পড়ে ভালোবাসার মুখোশের আড়ালে শরীরের প্রতি লোভ নিয়ে তোমার জীবনে প্রবেশ করবে, সে তোমাকে ওই নির্দিষ্ট কয়েক মিনিটের জন্যই ভালোবাসবে, তারপর তার কাছে তুমি মূল্যহীন। তার তুমি আজীবন ওই কয়েক মিনিটের জন্যই আকর্ষণীয় হয়ে উঠবে, আবার শারীরিক চাহিদা মিটে গেলেই মূল্যহীন। এবার তুমি ভেবে বলো, যে তোমাকেই ভালোবাসে তার জীবন সঙ্গী হওয়া ভালো, নাকি শুধুমাত্র তোমার শরীরের লোভীর শয্যাসঙ্গী? মিতু আমতা আমতা করে বলল, এসব বলতে আপনার একটু লজ্জা হয় না? আয়ান বলল, মিতু, তুমি আমি দুজনেই প্রাপ্তবয়স্ক, এটা আমিও যেমন বুঝি, তোমারও বুঝবার কথা।
যেজন তোমায় ভালোবাসে তুমি তার হও। ফুল প্যাকেজ পাবে, ভালোবাসা, আদর, সোহাগ, সারা জীবনের ভরসা। আর যেজন তোমার চেয়ে তোমার শরীরের প্রতি বেশি আকর্ষণ বোধ করে, তার কাছে তুমি দামি কেবলমাত্র বিছানায়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্যি। হঠাৎ করেই তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, দুর্বল হচ্ছ তার প্রতি যে কিনা ইতিপূর্বে কয়েকটা মেয়ের জীবন নষ্ট করেছে। তোমার শরীরের উষ্ণতা শুষে নিয়ে তোমাকে যে সে ছুঁড়ে ফেলবে না তার গ্যারান্টি কি বলো? মিতু কিছু বলবে এমন সময় নিচে দরজা খোলার শব্দ। চুলের মুঠি শক্ত করে ধরে আকাশ আমার ঠোঁট কামড়ে ধরে। দুহাতে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু এক হাতে সে আমার কোমরে ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে, তবুও আকাশ ছাড়ছে না। একটু পরে ছেড়ে দিয়ে এক হাতে আমার গালে চেপে ধরে বলে, আকাশ চৌধুরী চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝাটকায় আমাকে সরিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে যায়। একদিকে এত জোরে গালে চেপে ধরায় আমার গাল ব্যথা করছে, অন্যদিকে ঠোঁটে জ্বালা করছে, মনে হয় কেটেই গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আমার জীবনে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তবে এই দিন আসতো না। এসব ভেবে চোখের জলে নিজেকে ভাসাচ্ছি। ফোনে কথা বলতে বলতে আকাশ ঘরে প্রবেশ করে। ফোনটা রেখে বলল, এসব ন্যাকামি এখানে চলবে না। তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, তার মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যিই বড় ভুল করেছি আমি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই। নদী ভাঙ্গনে বাড়িঘর, জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটা বাসায় উঠেছিলাম। সবে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা মাথার উপর বটের ছায়া, বাবা মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে খেলতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতেন না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? ছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটি টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতেই পারিনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। মামি সেটাতেও আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনির টাকা কিছু মামির হাতে তুলে দেই। মামা সব বুঝতেন, কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবেই মামির সংসারে গায়ে খেটে পড়াশোনা শেষ করি। মামা তো ভাই বোন সাইফ আর সুমনা মামিকে লুকিয়ে আমার কাজে অনেক সাহায্য করত, কিন্তু কথায় বলে না, অভাগী যেদিকে চায় সাগর ও শুকিয়ে যায়। আমার বেলায় ও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহ খানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইজ হয়ে গেছে, 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সেই অফিসের বস আকাশ। আমি মামার পোস্টেই জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করেই আকাশের কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ে আকাশের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হাউ ডেয়ার ইউ! নক না করে আমার কেবিনে ঢুকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে আকাশ। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলেই আমি অন্যমনস্কভাবেই নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি। ডেইজি নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে গা রিরি করছে আমার। আমার ভুল, আমাকে আরও কিছু বললেও মেনে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি।
ইউ ইডিয়ট! ডেইজি আমাকে চড় মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি। ডোন্ট ডেয়ার ইউ! এক ঝাটকায় হাত সরিয়ে দেই। আমার ব্যবহার ডেইজি বোকা হয়ে গেছে। ভাবতেও পারেনি এমনটা করতে পারবো। আকাশ এত সময় শুনছিল, এবার এগিয়ে আসে। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিংয়ের ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাস খানেক কেটে যায়। ডেইজি আমার পেছনে লেগেই আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। আকাশ সেদিনের পর আমাকে কিছু বলেনি, কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি আকাশের পি.এ। আকাশের পাশের কেবিনটা আমার। এদিকে মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি আকাশ নেই। কিছুক্ষণ পরেই আকাশের ফোন। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখি আকাশ চেয়ারে নেই। কেবিনটার একপাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশের জানালার কাছে আকাশ দাঁড়িয়ে আছে। স্যার, ফাইল টেবিলে রাখো। রেখে চলে যাচ্ছি, তখন আকাশ পেছন থেকে হাত টেনে ধরে। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। আকাশ একদম কাছে চলে এসেছে আমার। তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। পার্টিতে ড্রিঙ্কস করেছে অনেক। হাত ছাড়াতে পারছি না।